এখানে বলছে 3p কক্ষকের শক্তি 3s এর থেকে শক্তি অপেক্ষা বেশি। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ তো 3p কক্ষকের বেশি 3s থেকে বেশি, হ্যাঁ কি না? কিন্তু ব্যাপারটা একটু ভুল, কারণ দেখো এখানে রয়েছে হিলিয়াম প্লাস। হিলিয়াম প্লাস মানে এখানে ইলেকট্রন থাকতেছে কত? একটা। মানে এক ইলেকট্রন বিশিষ্ট ইলেকট্রনের যে কক্ষকগুলো হয়, যে কি হয়, কক্ষকগুলো হয় ওগুলো ডিজেনারেট হয়। ডিজেনারেট কথার অর্থ হলো সমশক্তি সম্পন্ন। হ্যাঁ, সম শক্তি সম্পন্ন। একটা ইলেকট্রন হয়েছে না ভাই, বোঝো ব্যাপারটা। এখানেই তো তোমাদের গোল খাওয়ানোর চেষ্টা হয়েছে যে সমশক্তি সম্পন্ন। যাদের একটা ইলেকট্রন থাকে, স্বাভাবিক ব্যাপার, একটা ইলেকট্রন যদি থাকে তাহলে ইলেকট্রনের তরতাম্য হবে না। আর ইলেকট্রনের তরতাম্য যদি না হয়, কক্ষগুলির সমশক্তি সম্পন্ন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কোনো শক্তি, কোনো ইলেকট্রনের কোনো কক্ষকের শক্তি অন্য কক্ষকের শক্তি অপেক্ষা বেশি হতে পারবে না। আর এটা এন আর এল এর মধ্যে নির্ভর করে না। যদি এখানে অন্য আয়ন থাকতো যেখানে ইলেকট্রন সংখ্যা বেশি, তাহলে অবশ্যই তুমি বলতে থ্রিপির শক্তিটা 3s এর থেকে বেশি। তাহলে এটা তো হবে না, 3s আর কিছু না। কিন্তু হ্যাঁ, এটা সঠিক যে কক্ষকের শক্তি এন এবং এল এর মানের উপর নির্ভর, একদম এটা সঠিক। কিন্তু এটা অবশ্যই আমি লিখে দিয়েছি, দেখো বহু ইলেকট্রনের জন্য হয়, একটা ইলেকট্রনের জন্য হয় না। বুঝতে পারলা? আশা করি বোঝাতে পারলাম। স্থির অবস্থায় একটি প্রোটন এবং ইলেকট্রনের বিভব প্রভেদ ত্বরণ লাভ করে। প্রোটন ইলেকট্রনের চেয়ে 2000 গুণ ভারী হলে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য কত, তাই না? আচ্ছা, আমরা জানি ল্যামডা সমান সমান এইচ বাই পি। আমরা জানি এইচ ডিভাইডেড বাই রুট ওভার অফ তুমি কে, তাই না? তুমি কে, আমি যেভাবে আর কি মনে রাখার চেষ্টা করি, আমরা এইভাবে মনে রেখেছি, যেখানে কে কে আমরা বলি গতিশক্তি। এখানে বেটা, এবার প্রত্যেকটার মান যদি আমি একটু একটু আলাদা আলাদাভাবে একটু বসাই। আর এখানে তোমাকে কি বলেছে, এখানে তোমাকে বিভব প্রভেদের কথা বলেছে। বিভব প্রভেদের কথা বলেছে কিনা, তাহলে ইকুয়েশনটা একটু হালকা চেঞ্জ হয়ে যেতে পারে, বা একটু বেশি চেঞ্জ হয়ে যাবে। সেটা হবে 2m/Q/v। বিভব প্রভেদ এসেছে না, তো তার জন্য। ঠিক আছে, এবার নেক্সট প্রত্যেকটার মান যদি বসাই, তার আগে আমি একটু বলে দিই যে কিউ বলতে এখানে ইলেকট্রনের চার্জ বোঝানো হয়েছে, আর ভি বলতে এখানে বিভব প্রভেদ বোঝানো হয়েছে। আর আমরা জানি যে ল্যামডা সমানুপাতিক 1/del m হয়, মানে ভরের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই কি না? তা আমরা এটা লিখতে পারি না যে প্রোটনের ল্যামডা ডিভাইডেড বাই ইলেকট্রনের ল্যামডা রুট ওভার অফ ইলেকট্রনের ভর রুট ওভার অফ প্রোটনের ভর, তাই না বেটা? আর আমরা জানি যে প্রোটনের ভর ইলেকট্রনের ভরের কত গুণ জানো? 2000 গুণ। কোথায় জানি, আর এখানে তো বলে দেওয়া আছে রে ভাই, এখানে তো বলে দেওয়া আছে। এবার প্রত্যেকটার মান বসায় এখানে। তাহলে এমপির জায়গায় আমরা কি বসাবো? 2000, একই না? তাহলে আমাদের এটাকে আমরা কি লিখতে পারি? 1/√অফ 400 × 5 লেখা যায় কিনা? আর এটা লেখা যেতে পারে 1/400 হয় রুট, সরি 20 তো বেরিয়ে গেল, ইন্টু √5, একই না? তাহলে 20 √5। নেক্সট 6 নাম্বার কোশ্চেন দিকে যাওয়া যাক। সরি 10 নম্বর ইয়েতে, মানে 6 নম্বর পেজ আর কি আমার। বলছে 4টি ইলেকট্রনের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, ভালো কথা। এদের মধ্যে কোন বক্তব্যটি সঠিক নয়, তাই না? আমাদেরকে তাহলে এটা মানে জানতে হবে। উত্তর তো আমি বলেই দিয়েছি যে এ আর কি, যে এই শক্তিশালী জারক পদার্থ না, এটা আসলে অন্তত বিজারক পদার্থ টাইপের হয়, বিজারক প্রকৃতির হয়। কেন ওগুলো আমি বলছি, কোনো সমস্যা নেই, আমি বলছি আস্তে আস্তে সবই বলবো, ব্যাখ্যা করব, কোনো সমস্যা নেই। আগে প্রত্যেকটা আগে একটু সম্পূর্ণ করে নিয়ে দেখো। ডি বলছে, ডি এর দুই একটি এফ ব্লক। দেখো, যেহেতু এখানে এফ অরবিটাল রয়েছে, দেখতেই পাচ্ছ এখানে এফ অরবিটাল রয়েছে, তার জন্য এফ ব্লক। আর তাছাড়া আমি এফ ব্লকের একটা চিহ্নিতকরণের বিষয়টা বলে দিচ্ছি। দেখো তাদের ইলেকট্রন বিন্যাসটা হয় F1 থেকে 14 n-1 D⁴ 1 এবং NS1 to 2। দেখো এরকম ইলেকট্রন বিন্যাস যদি হয় তাহলে ডি কক্ষের ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে? আর সেটা আমরা দেখতেই পাচ্ছি সম্পূর্ণরূপে এর মধ্যে, তাহলে এটা ডি ব্লক, একদম নিতান্ত ডি ব্লক। নেক্সট, সন্ধিগত মৌল। সন্ধিগত মৌল বলতে 4 নাম্বারটা হলো সন্ধিগত মৌল। হ্যাঁ, আর্গন 27 2, তার মানে এটা হলো 27। 27 কার রে, একটু আগে তো করলাম, 27 কার ছিল? কোবাল্টের। এটা সন্ধিগত মৌল তো, হ্যাঁ কি না? একদম। তাহলে এটা ছিল কোবাল্টের, এটা সন্ধিগত মৌল তো। এবার চলে আসি আমরা 3 নাম্বারে। বলছে এর ইলেকট্রন আসক্তি খুব উচ্চ টাইপের। হ্যাঁ, নিয়ন
টুপি অরবিটাল রয়েছে, একটা ইলেকট্রন গ্রহণ করলে সে 6টা হয়ে যাবে, তাই ইলেকট্রন গ্রহণ করতে খুব চাইবে। আর নেক্সট, জারক পদার্থ। জারক পদার্থ দেখো, এখানে এস জেনন বাইরের কক্ষে 6s1 আছে, এই জারক হিসেবে কাজ, জারক পদার্থ হিসেবে কাজ করবে না, এই বিজারক প্রকৃতি, বিজারক পদার্থ হিসেবে কাজ করবে। বুঝতে পারলা? কারণ বাইরের কক্ষে একটা ইলেকট্রন যদি চলে যায়, বাইরের কক্ষে যদি একটা ইলেকট্রন চলে যায়, জেননের মতো হয়ে যাবে, মানে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস আসবে। তা কেন করবে না? সে একটা ইলেকট্রন বের করে দিবে তো। আর একটা ইলেকট্রন যদি বের করে দেয় তাহলে কি করতেছে? অক্সিডেশন করতে হবে। তার মানে সে অক্সিডেশন করতে যাবে, আর অক্সিডেশনে যারা রিয়াকশন যুক্ত হয় তাদের, তারা কি টাইপের? বিজারক প্রকৃতি, তারা হলো বিজারক, তাই কি না? তো হয়ে গেল অ্যান্সার আমাদের। নেক্সট 11 কি বলেছে? এই নাইট্রোজেনের গ্রহণ এনথালপি বলেছে ধনাত্মক, আর পি এর ক্ষেত্রে একটি ঋণাত্মক। ঠিক আছে, কারণ নাইট্রোজেনের ক্ষুদ্র আকার অপেক্ষাকৃত ছোট আকারের, হ্যাঁ, তো জিনিসটাকে বলি দিই। হ্যাঁ, দেখো, আমাদের যে নাইট্রোজেন রয়েছে, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা হয় 2s2 2p3। ঠিক আছে, বুঝতে পারলা? আর ফসফরাসে যদি যাই তো হয় 3s2 3p3। এবার ফসফরাসের 3p কক্ষকের আকৃতি 2p কক্ষকের আকৃতির তুলনায় একটু তুলনামূলকভাবে বেশি, তাহলে ইলেকট্রনটা এখানে এন্টার হতে বেশি চাইবে, কারণ 3pর যেহেতু সাইজটা হলো বেশি, এখানে ইলেকট্রন ইলেকট্রন মিথস্ক্রিয়াটা বা আন্তঃআণবিক যে বিকর্ষণ বলটা এখানে কম কাজ করবে। বুঝতে পারলা? বুঝলে কি, এখানে কম কাজ করবে, রেদার দেন এখানে 2p যেহেতু আকারটা ছোট, তো এখানে বেশি কাজ করবে। এবার কথা হলো ইলেকট্রন কোথায় ঢুকতে যাবে, কোথায়? এখানে। এবার এখানে যেহেতু ইলেকট্রনের ঘনত্ব কম, ইলেকট্রনে কি ডেনসিটি কম, এখানে ইলেকট্রনের ডেনসিটি কি কম, তার জন্য এখানে কি হবে? বিকর্ষণটা কি হয়ে যাবে? কম হবে। বিকর্ষণ কি হবে? কম হবে। আর বিকর্ষণ যদি কম হয় তাহলে এনার্জিটাও কম রিলিজ হবে, এনার্জিটাও কি হবে? শক্তিটাও কি হবে? সরি, এনার্জি কি হবে? রিলিজ হবে। তাহলে রিলিজ হয়ে গেলে কি হবে? তো ডেল এইচ কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। বুঝতে পারলে বেটা? তো তার জন্য এটাকে কি নিব আমরা? নেগেটিভ হিসেবে নেব। তো ফসফরাসের জন্য নেগেটিভ, একদম সহি। আর উত্তরটাও ঠিকঠাকই বলেছে, অপেক্ষাকৃত আকার এবং বিকর্ষণের জন্য, একদম সঠিক ব্যাখ্যা। ঠিক আছে। ঠিক আছে, দেখো কি বলেছে এখানে, বলছে 3p কক্ষকের শক্তি 3s এর থেকে শক্তি অপেক্ষা বেশি। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ তো 3p কক্ষকের বেশি 3s থেকে বেশি, হ্যাঁ কি না? কিন্তু ব্যাপারটা একটু ভুল, কারণ দেখো এখানে রয়েছে হিলিয়াম প্লাস। হিলিয়াম প্লাস মানে এখানে ইলেকট্রন থাকতেছে কত? একটা। মানে এক ইলেকট্রন বিশিষ্ট ইলেকট্রনের যে কক্ষকগুলো হয়, যে কি হয়, কক্ষকগুলো হয়, ওগুলো ডিজেনারেট হয়। ডিজেনারেট কথার অর্থ হলো সমশক্তি সম্পন্ন। হ্যাঁ, সম শক্তি সম্পন্ন, একটা ইলেকট্রন হয়েছে না ভাই, বোঝো ব্যাপারটা। তোমার এখানেই তো তোমাদের গোল খাওয়ানোর চেষ্টা হয়েছে যে সমশক্তি সম্পন্ন, যাদের একটা ইলেকট্রন থাকে, স্বাভাবিক ব্যাপার, একটা ইলেকট্রন যদি থাকে তাহলে ইলেকট্রনের তরতাম্য হবে না। আর ইলেকট্রনের তরতাম্য যদি না হয়, কক্ষগুলির সমশক্তি সম্পন্ন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কোনো শক্তি, কোনো ইলেকট্রনের কোনো কক্ষকের শক্তি অন্য কক্ষকের শক্তি অপেক্ষা বেশি হতে পারবে না। আর এটা এন আর এল এর মধ্যে নির্ভর করে না। যদি এখানে অন্য আয়ন থাকতো যেখানে ইলেকট্রন সংখ্যা বেশি, তাহলে অবশ্যই তুমি বলতে 3pর শক্তিটা 3s এর থেকে বেশি। তাহলে এটা তো হবে না, 3s আর কিছু না। কিন্তু হ্যাঁ, এটা সঠিক যে কক্ষকের শক্তি এন এবং এল এর মানের উপর নির্ভর, একদম এটা সঠিক। কিন্তু এটা অবশ্যই আমি লিখে দিয়েছি, দেখো বহু ইলেকট্রনের জন্য হয়, একটা ইলেকট্রনের জন্য হয় না। বুঝতে পারলা? আশা করি বোঝাতে পারলাম। স্থির অবস্থায় একটি প্রোটন এবং ইলেকট্রনের বিভব প্রভেদ ত্বরণ লাভ করে। প্রোটন ইলেকট্রনের চেয়ে 2000 গুণ ভারী হলে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য কত? তাই না? আচ্ছা, আমরা জানি ল্যামডা সমান সমান এইচ বাই পি। আমরা জানি এইচ ডিভাইডেড বাই রুট ওভার অফ তুমি কে, তাই না? তুমি কে, আমি যেভাবে আর কি মনে রাখার চেষ্টা করি, আমরা এইভাবে মনে রেখেছি, যেখানে কে কে আমরা বলি গতিশক্তি। এখানে বেটা, এবার প্রত্যেকটার মান যদি আমি একটু একটু আলাদা আলাদাভাবে একটু বসাই, আর এখানে তোমাকে কি বলেছে? এখানে তোমাকে বিভব প্রভেদের কথা বলেছে, বিভব প্রভেদের কথা বলেছে কিনা, তাহলে ইকুয়েশনটা একটু হালকা চেঞ্জ হয়ে যেতে পারে, বা একটু বেশি চেঞ্জ হয়ে যাবে। সেটা হবে 2m/Q/v, বিভব প্রভেদ এসেছে না, তো তার জন্য। ঠিক আছে, এবার নেক্সট প্রত্যেকটার মান যদি বসাই, তার আগে আমি একটু বলে দিই যে কিউ বলতে এখানে ইলেকট্রনের চার্জ বোঝানো হয়েছে, আর ভি বলতে এখানে বিভব প্রভেদ বোঝানো হয়েছে। আর আমরা জানি যে ল্যামডা সমানুপাতিক 1/del m হয়, মানে ভরের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই কি না? তো আমরা এটা লিখতে পারি না যে প্রোটনের ল্যামডা ডিভাইডেড বাই ইলেকট্রনের ল্যামডা রুট ওভার অফ ইলেকট্রনের ভর রুট ওভার অফ
প্রোটনের ভর, তাই না বেটা? আর আমরা জানি যে প্রোটনের ভর ইলেকট্রনের ভরের কত গুণ জানো? 2000 গুণ। কোথায় জানি? আর এখানে তো বলে দেওয়া আছে রে ভাই, এখানে তো বলে দেওয়া আছে। এবার প্রত্যেকটার মান বসাই এখানে। তাহলে এমপির জায়গায় আমরা কি বসাবো? 2000, একই না? তাহলে আমাদের এটাকে আমরা কি লিখতে পারি? 1/√অফ 400 × 5 লেখা যায় কিনা? আর এটা লেখা যেতে পারে 1/400 হয় রুট, সরি 20 তো বেরিয়ে গেল, ইন্টু √5, একই না? তাহলে 20 √5। নেক্সট 6 নাম্বার কোশ্চেন দিকে যাওয়া যাক। সরি 10 নম্বর ইয়েতে, মানে 6 নম্বর পেজ আর কি আমার। বলছে 4টি ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, ভালো কথা। এদের মধ্যে কোন বক্তব্যটি সঠিক নয়? তাই না? আমাদেরকে তাহলে এটা মানে জানতে হবে। উত্তর তো আমি বলেই দিয়েছি যে এ আর কি, যে এই শক্তিশালী জারক পদার্থ না, এটা আসলে অন্তত বিজারক পদার্থ টাইপের হয়, বিজারক প্রকৃতির হয়। কেন ওগুলো আমি বলছি, কোনো সমস্যা নেই, আমি বলছি আস্তে আস্তে সবই বলবো, ব্যাখ্যা করব, কোনো সমস্যা নেই। আগে প্রত্যেকটা আগে একটু সম্পূর্ণ করে নিয়ে দেখো। ডি বলছে, ডি দুই একটি এফ ব্লক। দেখো, যেহেতু এখানে এফ অরবিটাল রয়েছে, দেখতেই পাচ্ছ এখানে এফ অরবিটাল রয়েছে, তার জন্য এফ ব্লক। আর তাছাড়া আমি এফ ব্লকের একটা চিহ্নিতকরণের বিষয়টা বলে দিচ্ছি। দেখো তাদের ইলেকট্রন বিন্যাসটা হয় F1 থেকে 14 n-1 D⁴ 1 এবং NS1 to 2। দেখো এরকম ইলেকট্রন বিন্যাস যদি হয় তাহলে ডি কক্ষের ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে? আর সেটা আমরা দেখতেই পাচ্ছি সম্পূর্ণরূপে এর মধ্যে, তাহলে এটা ডি ব্লক, একদম নিতান্ত ডি ব্লক। নেক্সট সন্ধিগত মৌল। সন্ধিগত মৌল বলতে 4 নাম্বারটা হলো সন্ধিগত মৌল। হ্যাঁ, আর্গন 27 2, তার মানে এটা হলো 27। 27 কার রে? একটু আগে তো করলাম, 27 কার ছিল? কোবাল্টের। এটা সন্ধিগত মৌল তো, হ্যাঁ কি না? একদম। তাহলে এটা ছিল কোবাল্টের, এটা সন্ধিগত মূল তো। এবার চলে আসি আমরা 3 নাম্বারে। বলছে এর ইলেকট্রন আসক্তি খুব উচ্চ টাইপের। হ্যাঁ, নিয়ন 2p অরবিটাল রয়েছে, একটা ইলেকট্রন গ্রহণ করলে সে 6টা হয়ে যাবে, তাই ইলেকট্রন গ্রহণ করতে খুব চাইবে। আর নেক্সট জারক পদার্থ। জারক পদার্থ, দেখো এখানে এস জেনন বাইরের কক্ষে 6s1 আছে, এই জারক হিসেবে কাজ, জারক পদার্থ হিসেবে কাজ করবে না, এই বিজারক প্রকৃতি, বিজারক পদার্থ হিসেবে কাজ করবে। বুঝতে পারলা? কারণ বাইরের কক্ষে একটা ইলেকট্রন যদি চলে যায়, বাইরের কক্ষে যদি একটা ইলেকট্রন চলে যায়, জেননের মতো হয়ে যাবে, মানে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস আসবে। তা কেন করবে না? সে একটা ইলেকট্রন বের করে দিবে তো। আর একটা ইলেকট্রন যদি বের করে দেয় তাহলে কি করতেছে? অক্সিডেশন করতে দেবে। তার মানে সে অক্সিডেশন করতে যায়, আর অক্সিডেশনে যারা রিয়াকশন যুক্ত হয় তাদের, তারা কি টাইপের? বিজারক প্রকৃতি, তারা হলো বিজারক, তাই কি না? তো হয়ে গেল অ্যান্সার আমাদের। নেক্সট 11 কি বলেছে? এই নাইট্রোজেনের গ্রহণ এনথালপি বলেছে ধনাত্মক, আর পি এর ক্ষেত্রে একটি ঋণাত্মক, ঠিক আছে? কারণ নাইট্রোজেনের ক্ষুদ্র আকার অপেক্ষাকৃত ছোট আকারের, হ্যাঁ, তো জিনিসটা আগে বলি দিই। হ্যাঁ, দেখো আমাদের যে নাইট্রোজেন রয়েছে, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা হয় 2s2 2p3, ঠিক আছে? বুঝতে পারলা? আর ফসফরাসে যদি যাই তো হয় 3s2 3p3। এবার ফসফরাসের 3p কক্ষকের আকৃতি 2p কক্ষকের আকৃতির তুলনায় একটু তুলনামূলকভাবে বেশি, তাহলে ইলেকট্রনটা এখানে এন্টার হতে বেশি চাইবে। কারণ 3pর যেহেতু সাইজটা হলো বেশি, এখানে ইলেকট্রন ইলেকট্রন মিথস্ক্রিয়াটা বা আন্তঃআণবিক যে বিকর্ষণ বলটা এখানে কম কাজ করবে। বুঝতে পারলা? বুঝলে কি? এখানে কম কাজ করবে, রেদার দেন এখানে 2p যেহেতু আকারটা ছোট, তো এখানে বেশি কাজ করবে। এবার কথা হলো ইলেকট্রন কোথায় ঢুকতে যাবে, কোথায়? এখানে। এবার এখানে যেহেতু ইলেকট্রনের ঘনত্ব কম, ইলেকট্রনে কি ডেনসিটি কম, এখানে ইলেকট্রনের ডেনসিটি কি কম, তার জন্যই এখানে কি হবে? বিকর্ষণটা কি হয়ে যাবে? কম হবে। বিকর্ষণ কি হবে? কম হবে। আর বিকর্ষণ যদি কম হয় তাহলে এনার্জিটাও কম রিলিজ হবে, এনার্জিটাও কি হবে? শক্তিটাও কি হবে? সরি, এনার্জি কি হবে? রিলিজ হবে। তাহলে রিলিজ হয়ে গেলে কি হবে? তো ডেল এইচ কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। বুঝতে পারলে বেটা? তো তার জন্য এটাকে কি নিব আমরা? নেগেটিভ হিসেবে নেবো। তো ফসফরাসের জন্য নেগেটিভ, একদম সহি। আর উত্তরটাও ঠিকঠাকই বলেছে, অপেক্ষাকৃত আকার এবং বিকর্ষণের জন্য, একদম সঠিক ব্যাখ্যা। ঠিক আছে? দেখো 12 নম্বর প্রশ্নে বলেছে যে 13 নং মৌলের একটি মৌল, 13 নং শ্রেণীর একটি মৌল ই, যার সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস হলো 8s2 8p1,
তার আর কি কর্ণ সম্পর্ক মানে ডায়াগোনাল রিলেশনশিপ পঞ্চম পর্যায়ে পি মৌলের সাধারণ বিন্যাস কি হবে সেটা আর কি জানতে চেয়েছে। বুঝতে পারলা? আচ্ছা দেখি। তো এটা হলো 4s2 4p1, তাই তো? তাহলে তাহলে বাইরের কক্ষে থাকলো কত, 2 আর 1 3, তাই না? কত, 3। তাহলে 3 থেকে চলে গেলাম কত নম্বর মৌল? 3 থেকে চলে গেলাম আমরা হলো 13 নম্বর গ্রুপ। কত নম্বর গ্রুপ? 13 নম্বর গ্রুপ। আচ্ছা, 13 নম্বর গ্রুপে চলে গেলাম। বুঝতে পারলা? আর 13 নম্বর গ্রুপের 4 দিয়ে বুঝতে পারছি এটা চতুর্থ নম্বর পর্যায়। বুঝতে পারলা? তাই কি না? 13 নম্বর গ্রুপের চতুর্থ নম্বর গ্রুপ, তাই না? তো হয়ে গেল বাবা এলো গাড়ি নিয়ে। তো বাবা এলো গাড়ি নিয়ে, তাই তো? তো সেক্ষেত্রে বোরন হবে না, অ্যালুমিনিয়াম হবে না, গ্যালিয়াম। তার মানে 4s2 4p1 বলতে গ্যালিয়ামের কথা বলেছে। ওকে বেটা, এবারে গ্যালিয়ামের সাথে কর্ণ সম্পর্ক কার থাকতে পারে? গ্যালিয়ামের সাথে কর্ণ সম্পর্ক কার থাকতে পারে? এবার তার জন্য আমি একটা জিনিস করি। তাহলে এর পাশাপাশি আমি আরেকটা যে মানে ছক হয় সেটা আর কি লিখি। বাবা এলো গাড়ি নিয়ে, অর্থাৎ বোরন কার্বন না, কাহে শিব জি সুনো পারাবতী। তাহলে গ্যালিয়ামের সাথে কর্ণ সম্পর্ক আছে এসএন এর, অর্থাৎ টিনের, মানে এসএন এর। এবার এসএন হলো কত নম্বর পর্যায়ে? এটা হলো 2 নম্বর পর্যায়ে, এটা 3 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4, তারপরে এটা হলো 5, মানে 5 নম্বর পর্যায়। আমরা জানি আর 5 নম্বর পর্যায়ের জন্য ইলেকট্রন বিন্যাস কি হয়? 5 নম্বর পর্যায়ে ইলেকট্রন বিন্যাস কি হয়? n-1 d⁻10, তাই না? হ্যাঁ কি না? n-1 d⁻10। যেহেতু হলো 14 নম্বর গ্রুপ, তাহলে হয়ে গেল ns2 np2। এটা হলো ইলেকট্রন বিন্যাস হবে। এবার 5 যদি এখানে বসায় তাহলে আসবে হলো 4d10 5p2 5s2। তাহলে এরকম একটা ইলেকট্রন বিন্যাস, 4d10 5s2 5p2, এই তো হয়ে গেল। নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে যাওয়া যাক। বলছে কোন জোটটিতে সমযোজী এবং পারমাণবিক ব্যাসার্ধের পার্থক্যের মান সবচেয়ে বেশি রয়েছে? হ্যাঁ কি না? দেখো, একটা জিনিস লক্ষ্য করার বিষয় আছে এখানে, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, লোহা, কোবাল্ট, এগুলা হলো আমাদের 3D সারির অন্তর্গত সন্ধিগত মৌল। 3D সারির অন্তর্গত সন্ধিগত মৌল। 3D সারির অন্তর্গত সন্ধিগত মৌল, একই না বেটা? আর এই সন্ধিগত মৌল নিয়ে কি হয় বলি। সন্ধিগত মৌলে কি হয় বলতো? ডি যে কক্ষকটা রয়েছে, এই ডি কক্ষকে ইলেকট্রন প্রবেশ যখন করবে, প্রবেশ করলে এদের যে আবরণী ইফেক্ট, আবরণী প্রভাবটা কি হবে? বৃদ্ধি পাবে, যা নিউক্লিয় আধানজনিত যে আকর্ষণ ক্ষমতা তার থেকে বেশি হয়ে যাবে। ফলে এদের যে ব্যাসার্ধের মান কি হয়? অত্যন্ত কমে যায়। অর্থাৎ এখানে এরা আবরণ করতে পারে না। এক কথা, ডি ডি অরবিটালে ইলেকট্রন থাকলে ডি না ভালো আবরণ করতে পারে না, আবরণীয় প্রভাব কি হয়ে যায়? বেড়ে যায়, মানে আবরণ করতে পারে না ঠিকঠাক। আর যার কারণে ব্যাসার্ধটা কমে যায়, হ্রাস পেয়ে যায়। বুঝতে পারলে ব্যাপারটা? সব থেকে ভালো হলো এস থাকলে, যাদের আবরণ প্রভাব সব থেকে বেশি। তাহলে সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এস তো রয়েছে হলো পটাশিয়াম আর ক্যালসিয়ামের মধ্যে, আর এস মানে এস অরবিটাল, তো যার জন্য এদের ব্যাসার্ধের পরিমাণ সব অন্য নদীর তুলনায় কি হবে? বেশি হবে। নেক্সট 8 নাম্বার পেজ, প্রশ্ন হলো 14, তাই না? বলছে অক্সিজেন পরমাণু গ্যাস থেকে O2- গ্যাস উৎপাদনের জন্য কয়টি, প্রথম ধাপটি তাপমোচী কিন্তু দ্বিতীয় ধাপটি তাপ শোষক, এর কারণটা কি? তার কারণ চেয়েছে, তাই না? দেখো, অক্সিজেন যে গ্যাসটা ছিল, প্রথম যখন ইলেকট্রন গ্রহণ করলো তখন হয়ে গেল O- গ্যাস। ঠিক আছে? এই ক্ষেত্রে ডেল এইচটা হলো কত হয়, মানে কিছু একটা সামথিং কিলো জুল পার মোল, কিছু একটা মানে নেগেটিভ হয়। বুঝতে পারলা?
ইলেকট্রন যখন গ্রহণ করবে, আমি বলেছিলাম যে তুমি যখন তোমার লাইফে একটা ইলেকট্রন অর্থাৎ নতুন বউকে বিয়ে করে নিয়ে আসবে, তারপর কি করবে, পাড়াতে অনেক মানুষকে খাওয়াবে, অনেক বোম বাজি ফাটাবে, অর্থাৎ তোমার এনার্জি লস হবে, তোমার টাকা নষ্ট হবে। নষ্ট না না, মানে ঠিকঠাকই, মানে নষ্ট বলতেছি না, মানে আর কি খরচ হচ্ছে, যাই হোক। তো তো মাইনাস এক্স এ হয়ে গেল। এবার যখন ও মাইনাস অলরেডি চলে আসে, মানে এবার যদি অক্সিজেনের জন্য দেখো, অক্সিজেনের বাইরের কক্ষে রয়েছে 8, তো তো অক্সিজেন কোষের বাইরের কক্ষে 6 হয়ে গেছে, তাই কি না? একটা ইলেকট্রন এন্টার করার পর, এটা ছিল অক্সিজেনের, একটা ইলেকট্রন এন্টার করার পর অক্সিজেন ইলেকট্রন বিন্যাস দাঁড়ায় 2,7। এবার এই O2 মাইনাস, যার ইলেকট্রন বিন্যাস 2,7, সে তো নিজ ইচ্ছায় বলবে ভাই আমার তো ইলেকট্রন লাগবে রে, আমার তো ইলেকট্রন লাগলে তো আমি খুব সুন্দর হবো, কারণ আমার বাইরের কক্ষে তাহলে কি হয়ে যাবে, 2,8, মানে বাইরের কক্ষে স্টেবল ইলেকট্রন বিন্যাস জনিত একটা গঠন দেখা যাবে, সুস্থিত হয়ে যাবে। তাহলে এই সুস্থিতের জন্য কি হবে বলতো, এদের যে পরবর্তী যে মানে কি বলবো, এনথালপির মান, সেটা পজিটিভ হবে, কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। তাহলে বিষয়টা কিসের জন্য হয়, বিষয়টা হয়ে হলো ইলেকট্রন এরকম বিকর্ষণ বল নোবেল গ্যাস বিন্যাসজনিত স্থায়িত্বের থেকেও বেশি কার্যকরী হয়ে ওঠে তার জন্য। নেক্সট, এদের স্টেবিলিটির সঠিক ক্রম জানতে চেয়েছে। দেখো স্টেবিলিটি ক্রম কিভাবে জানি, তার আগে আমাদের জানতে লাগবে হলো এদের বন্ধন দৈর্ঘ্য, না সরি, বন্ড অর্ডার। এবার বন্ড অর্ডার প্রত্যেকটার বের করি, ধরো নাইট্রোজেনের বের করলাম, নাইট্রোজেনের হলো 14টা ইলেকট্রন রয়েছে, তাহলে বন্ড অর্ডার হবে 3.0। এবার N2 প্লাস, এর হলো 13 ইলেকট্রন, মানে কমেছে, তাহলে আমরা এটা কমিয়ে দেবো, 2.5 কমিয়ে দেবো। এবারে নাইট্রোজেন মাইনাস, তাহলে এটাও আমরা কি করব, মানে কয়টা ইলেকট্রন, 15টা ইলেকট্রন, তাহলে এখানে 0.5 আর কি কমাবো, তাহলে 2.5 হবে। এটা আমি করিয়েছি কিন্তু ব্যাচে। আর ও টু মাইনাসের জন্য কয়টা ইলেকট্রন, 18টা ইলেকট্রন, 18টা ইলেকট্রন নিলে কি হয়ে যায়, এক, সব থেকে বেশি স্থায়িত্ব, তাই না? তাহলে এখান থেকে সব সব থেকে বেশি কার আর কি বন্ড অর্ডার বেশি, যার বন্ড অর্ডার বেশি তার স্থায়িত্বটা একটু বেশি হবে। তাহলে N2 প্লাস সমান সমান N2 মাইনাস সমান সমান O2 মাইনাস, এরকম যদি কোনো কিছু আছে যেটা আর কি এখানে এটাকে সমান সমান দিলে আরো সুবিধা হতো। এগুলো বন্ড অর্ডার হবে, এটা বন্ড অর্ডার ইকুয়াল টু স্টেবিলিটি। নেক্সট 9 নাম্বার পেজ দেখো, দেখো এটা আর কি আমাদের মিলাতে বলেছে। আচ্ছা, SF4 এর জন্য যদি গঠন দেখো, এস এর জন্য যদি জেড বের করো, এস এর জন্য যদি জেড বের করো, তাহলে হবে হাফ, কেন্দ্রীয় পরমাণু বাইরে কক্ষে আছে 6, 4 যোগ করলাম মানে 10 হয়ে গেল, 10কে 2 দিয়ে ডিভাইড করো আস্তে আস্তে 5, তাহলে হয়ে গেল sp3d, sp3d। ঠিক তেমনি IF5 এর জন্য যদি বের করো, কি হবে, জেড ইজ ইকুয়াল টু হাফ, আই এর জন্য হবে 7, আর দিকে 5, তাহলে হয়ে গেল 7, 12 ডিভাইডেড বাই 2, 6, অর্থাৎ sp3d। তাহলে কত হচ্ছে, 3, 4, 5, 6, মানে sp3d2, sp3d2। তো sp3d2 কোথায় আছে, এই জায়গায়, তাই না? একই না বেটা? এবার তুমি NH4 এর জন্য যদি যাও, NH4 প্লাসের জন্য যদি যাও, নাইট্রোজেনের জন্য বাইরের কক্ষে রয়েছে হলো তোমার কত, 5, এক যদি পরমাণু 4, প্লাসের জন্য -1 ডিভাইডেড বাই 2, তাহলে কত আসলো বলো তো, 4, 4-এর জন্য হয় sp3। তো sp3-র জন্য আমি দেখতে পাচ্ছি এটা, তাই না? আর NO2 প্লাস যেটা পড়ে থাকবে এটা হলো সরলরৈখিক হয়, মানে sp টাইপের। কই, নেই নেই কোশ্চেন এখানে, আচ্ছা নেই, পরের ইয়েতে আছে। চলো পরের পেজে, I3 মাইনাসের জ্যামিতিক আকৃতি এবং আই মাইনাসের বন্ধন কোণ সম্পর্কে আর কি বলেছে। দেখো I3 মাইনাস যখন নিবা তখন এটাকে এইভাবে বলে লিখবা, I2 মাইনাস। এবার কেন্দ্রীয় পরমাণু হলো আই, তাহলে সেক্ষেত্রে জেড যদি বের করি, হাফ ইন্টু I2, মানে আই হলো কেন্দ্রীয় পরমাণু, বাইরের কক্ষে হলো 7, 2 যোগ করব প্লাস 1 যোগ করব, তাহলে হয়ে গেল 7, 8, 9, 10, 10কে 2 দিয়ে ডিভাইড করলেই হয়ে যাবে 5, 5-এর জন্য আসে হলো sp3,
ডি, sp3d, বুঝতে পারলা? আর এখানে লুন প্যাডটা আসবে আমাদের কত, 2 বিয়োগ করতে হবে 5 থেকে, তাহলে আমাদের আসবে হলো 3টে লোন পেয়ার। তাহলে লোন পেয়ার যদি আসে তাহলে আয়োডিনের কেমন স্ট্রাকচার হলো দেখো, আয়োডিন, দুটো আয়োডিন উপরের দিকে আছে, আর 3টে লোন পেয়ার 3 কর্নারে রয়েছে, তাহলে হয়ে গেল -1, তাহলে হয়ে গেল কেমন, আই শেপড বা লিনিয়ার, তাই না? সরলরৈখিক টাইপের দেখতে হচ্ছে, দেখো না, সরলরৈখিক টাইপের, আর 180 ডিগ্রি একদম। নেক্সট, এদের মধ্যে সামতুলিক বর্গাকার আকৃতি যোগের সংখ্যা কয়টি? এগুলো প্রত্যেকটার তোমাকে কি করতে হবে, জেড বের করে স্ট্রাকচার দেখতে হবে। এটা তোমরা করে নিও, কোনো সমস্যা নেই। অ্যান্সারটা তো জানাই আছে যে দুটো হবে, ঠিক আছে। নেক্সট বলছে জেড অক্ষকে আণবিক অক্ষ হিসেবে বিবেচনা করলে নিম্নের কোন সংযোগ একটি পাই আণবিক কক্ষক গঠন করতে পারে? দেখো আমরা জানি পাই কক্ষক গঠন করার জন্য, ঠিক আছে, আমাদেরকে কি ভাবতে লাগবে, যে ধরো সিগমা, সিগমার জন্য ধরো, সিগমার জন্য হয় হেড অন কলিশন, আর এটা হয় মানে আমাদের করতে হবে সাইড, সাইড ওয়ে ওভারল্যাপ, হয় কিনা বেটা? সিগমার জন্য করতে হয় আমাদের হেড অন কলিশন, মানে মুখোমুখি সংঘর্ষ, হেড অন ওভারল্যাপ, আর এটার জন্য হয় সাইড ওয়ে ওভারল্যাপ। এবার আমাকে এখানে পাই সংযোগ যদি বানাতে হয়, তাহলে সেক্ষেত্রে আমি কোনটা ইউজ করব, পাই, পাই বলছে তাই না? তাহলে পাই সংযোগ কোথায় হতে পারে? পাই সংযোগ এখানে দেখো, 2s আর s, মানে s ভার্সেস s, হেড অন কলিশন হবে, জেড আর জেড, এস এন্ড পি জেড, ঠিক আছে, এটা তো কলিশন তেমন হচ্ছে না। এক্স এক্স আর ওয়াই ওয়াই, জেডটা হলো তোমাদের, এখানে বিষয়টা এটাকে বলি, এটার কি অরবিটালটাকে জেড হিসেবে নেওয়া হয়েছে, পি জেড, পি এক্সটা এইভাবে নেওয়া হয়েছে, বুঝতে পারলে? আরেকটা পি এক্স এইভাবে। তো এইভাবে যদি কলিশন হয় তাহলে তো বুঝতে পারতেছি এখানে কি হচ্ছে। এবার আমরা এখানে এইভাবে পড়েছিলাম যে পি এক্সটাকে আমরা এইভাবে নিয়েছিলাম, বাট আর কি আসল যে চিত্র হিসেবে আমরা এটাকে গণ্য করব, এইভাবে গণ্য করতে হবে। দেখো এইভাবে যদি থাকে তাহলে এটা তোমাকে ভাবতে হবে এটা হলো তোমার কি বলে এটাকে, পিজেড, এটা হলো তোমার পি ওয়াই, আর এটা হলো তোমার পি এক্স, মানে যেখানে এটা আর কি গণনা করা হয়েছে, তাছাড়া আর কি এটা অ্যান্সার আসবে না। অর্থাৎ পি ওয়াই আর পি ওয়াই বা পি এক্স এর যদি আমরা কলিশন করি তাহলেই পাই বন্ধন আসে, বুঝতে পারলা? পিজেড এর নয়। জিঙ্ক অক্সাইড জেডেন ও কেলাসের ঘরের উষ্ণতায় সাদা, কিন্তু উত্তপ্ত করলে তীব্র হলুদ বর্ণের কারণ হয়, কিসের জন্য? এটা একটা প্রকার নন স্টয়চিওমেট্রিক ত্রুটি, ধাতব আধিক্যজনিত ত্রুটির কারণে হয়। এবার এখানে আমাদের একটা ম্যাথ দিয়েছে, নিউমেরিক্যাল দিয়েছে, চলো সলভ করি। কি বলেছে, বলেছে একটি ধাতব কেলাসে বিসিসি কেলাস গঠন করে যদি এক্স গ্রাম ধাতুতে, মানে 40 গ্রাম তার পারমাণবিক ভর, একক কোষের সংখ্যা দিয়ে দিয়েছে, তাহলে এক্স এর মান কত? এক না, তাহলে বের করতে হবে কি আছে, দেখো একক কোষের সংখ্যা দেওয়া আছে, একক কোষের সংখ্যা আছে 3.011 ইন্টু 10⁻²২, ঠিক আছে। এবার আমি যেহেতু এখানে বিসিসি ক্লাস আছে, তাহলে জেড ইজ ইকুয়াল টু কত হবে, 2। তাহলে আমরা লিখতে পারি মোট ধাতব পরমাণুর সংখ্যা 2 দিয়ে যদি গুণা করে দাও, এত দাঁড়ালো, তাই না? একই না বেটা? আর আমরা জানি অ্যাভোগাড্রোর সংখ্যা এত, তাহলে আমরা যদি ধাতুর ভর যেটাকে এক্স বলছে, যে আসলে এক্স বলতে পারমাণবিক ভর বলছে, তো আমরা এক্স কিভাবে বের করব, মোল সংখ্যা ইনটু পারমাণবিক ভর, ঠিক আছে, এইভাবে আমরা এক্সট্রা বের করবো। এখন মোল সংখ্যা কি হবে, প্রদত্ত ভর বা আণবিক ভর, বাট এখানে ভরের তুলনায় তাই প্রদত্ত অণু সংখ্যা বা অ্যাভোগাড্রোর সংখ্যা এইভাবে বের করতে হয়। তাহলে প্রদত্ত অণু সংখ্যা হলো তোমার 6.011 ইন্টু 10⁻²২ বা অ্যাভোগাড্রোর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23, এক না, এক না বলো, 2 এটা তো কেটে গেল। আর পারমাণবিক ভর কত দেওয়া আছে, 40, এখান থেকে বোঝা যাচ্ছে সামথিং 10, আর এখান থেকে আসতেছে তোমার হলো 4 গ্রাম, অ্যান্সার আসলো 4 গ্রাম। বোঝা যাচ্ছে না বেটা?
বলছে নির্দিষ্ট উষ্ণতায় কোনো বাস্তব গ্যাস একটি সীমার মধ্যে আদর্শ গ্যাসের নিয়মগুলি নিখুঁতভাবে মেনে চলে, এটা হলো বয়েলস টেম্পারেচারে, তাই না? কিসে? বয়েলস টেম্পারেচারে, সরি, টিভিতে। কত? এটার মান কি হবে? এ বাই আর বি, এইভাবে বের করি আমরা। নেক্সট, প্রত্যেকটা টিসি অর্থাৎ সংকট উষ্ণতা দিয়েছে, কোনটার আকর্ষণ ক্ষমতা সব থেকে সর্বোচ্চ হবে। এবার জানি আমরা হলো টিসি, টিসি আমরা কি জানি? দেখো, আমরা জানি যে টিসি সমান সমান 8 / 27 আর বি হয়। আর এখানে এটা হলো তোমার আকর্ষণ বলজনিত সর্বোচ্চ মানে ব্যাপারটা, আকর্ষণ বল, আন্তরাণবিক আকর্ষণ বল, অর্থাৎ সংকট উষ্ণতার সাথে আন্তরাণবিক আকর্ষণ বলের সমানুপাতিক সম্পর্ক, মানে টিসির মান যেখানে বেশি তার আন্তরাণবিক আকর্ষণ বলের মানটাও বেশি, তাই না? তাহলে অ্যান্সারটা সেক্ষেত্রে কি হবে? ডি। কারণ দেখো ডি এর টিসির মান 356, তাহলে আন্তরাণবিক আকর্ষণ বলের মানও বেশি। ক্ষার ধাতুর ক্ষেত্রে নিম্নের কোন ক্রমটি সব থেকে মানে সত্য নয় এক কথায়? জল যোজনের ব্যাপারটা দেখো, যত আমরা নিচের দিকে যাব আকার বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এরা জলের গতি, জলের গতি মানে জল যোজন ক্ষমতা বৃদ্ধি পায়, জল যোজন ক্ষমতাটা বৃদ্ধি পায়। তাহলে রুবিডিয়াম মানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এবং রুবিডিয়াম, সব থেকে নিচে রয়েছে হলো রুবিডিয়াম। যেহেতু সাইজের সাথে আর জল যোজনের সম্পর্ক সমানুপাতিক, তাই রুবিডিয়ামের আকার সব থেকে বড়, তার জন্য এই জলের সাথে যুক্ত একটু বেশি হবে, তাই না? মানে সরি, কোশ্চেনটা উল্টে গেল, সরি, বলতে আর কি ভুল করলাম। 1/, সম্পর্ক অর্থাৎ হওয়ার কথা এইভাবে, তাই না? কিন্তু হয়ে গেল এটা মানে মিথ্যা আর কি, এটাই মানে ওটাই বলতে চাচ্ছি ইনডাইরেক্টলি, আমার জাস্ট ভুল বেরিয়ে গেল মুখ থেকে আর কি। 1/, জল যোজন ক্ষমতা, এর উল্টা সম্পর্ক আছে। ঠিক আছে, আচ্ছা দেখি এর নিচে আর কোন কোশ্চেন আছে কিনা। 25 নম্বর, এস ব্লকের মধ্যে পটাশিয়াম এবং সিজিয়াম হলো ফটোইলেকট্রিক কোষের তড়িৎদ্বার হিসেবে বেশি কার্যকরী। নিম্ন আয়ন সম্পন্ন সিজিয়াম এবং পটাশিয়ামের আপতিত হলে সহজে ইলেকট্রন মুক্ত হয়। তো হ্যাঁ ব্যাপারটা, এবার এটার উত্তরটা হলো উভয় সঠিক এবং তার সঠিক ব্যাখ্যা কেন সেটা আর কি একটু বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো, পটাশিয়ামটা হলো গ্রুপ 1 এর, গ্রুপ 1 এর মূল্য হলো তোমার পটাশিয়াম আর হলো সিজিয়াম। এদের যে সাইজটা তুলনামূলকভাবে অনেক বড় হয়, আকার বড় হওয়ার কারণে এদের আকর্ষণ ক্ষমতাটাও বেশি, মানে নিউক্লিয়াসের ইলেকট্রনের ব্যাপারটা বুঝতে পারলে, আকর্ষণ ক্ষমতা বেশি। এর যার কারণে এদের আকর্ষণ ক্ষমতা সাইজ বেশি, তাহলে এর আয়নন শক্তিটা কম, কারণ উল্টো সম্পর্ক। এবার আয়নন শক্তি কম হওয়ার কারণে দৃশ্যমান আলোর, দৃশ্যমান আলোর যে ফোটন কণা রয়েছে, কি কণা? ফোটন কণা। এই ফোটন কণা যখনই এদের ধাতব পৃষ্ঠের মধ্যে পড়ে তখন এরা ফোটো ইলেকট্রিক এফেক্ট দেখায়। আর ফোটো ইলেকট্রিক এফেক্টের কারণে অত্যন্ত ইলেকট্রনটাকে তার মুক্ত পৃষ্ঠ থেকে বের করে। এটা মেনলি নির্ভর করতেছে কার উপর? কম্পাঙ্কের উপর। যত কম্পাঙ্কের লাইটটা পড়বে তার সারফেসে, সেই সারফেস থেকে মুক্ত ইলেকট্রনগুলো সেখান থেকে বেরিয়ে যাবে। তো এরা যেহেতু আকারটা বড় এবং আয়নেশন এনার্জি কম, তো এরা ভালো করতে পারে, কারণ নিম্ন আয়ন সম্পন্ন পটাশিয়াম, ক্যালসিয়ামে, সিজিয়ামের দৃশ্যমান আলো আপতিত হলে সহজে ইলেকট্রন মুক্ত হয়। একদম সঠিক। মানব দেহে পেশি সংক্রান্ত ক্রিয়া এবং আন্তঃনবিক স্নায়বিক পরিবহনে কোন আয়নটি অপরিহার্য ভূমিকা রয়েছে? ক্যালসিয়াম 2+ আয়নের অপরিহার্য ভূমিকা রয়েছে। বুঝতে পারলা? স্বাভাবিকভাবে বোঝা উচিত, মাসেল কনস্ট্রাকশন থেকে শুরু করে তারপর নিউরো ট্রান্সমিটার, নিউরো ট্রান্সমিটার ব্যাপার আছে না, যে নিউরো ট্রান্সমিটার পড়েছো তোমরা নিউরো ট্রান্সমিটারে, এই নিউরো ট্রান্সমিটারও এই ক্যালসিয়াম 2+এরই দরকার পড়তো, তাই না? নেক্সট, আচ্ছা, এবার কালার। দেখো, আমরা জানি বেরিয়ামের কালার হলো কচি আপেলের মতো সবুজ, অ্যাপেল গ্রিন। আর স্ট্রনশিয়ামের হলো, স্ট্রনশিয়ামের কি ইটের মানে না, এটা হলো গাঢ় সিঁদুরের মতো লাল। ক্যালসিয়ামেরটা হলো ইটের মতো লাল। তাহলে এটা হয়ে গেল তোমার বেগুনি।
নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, বলছে বিইও সম্পূর্ণরূপে আম্লিক, বেরিয়াম কার্বনেটকে স্থায়িত্ব দিতে কার্বন ডাই অক্সাইড আবহাওয়া রাখা হয়, বেরিয়াম সালফেটকে উচ্চ জলযোগ শক্তির মাধ্যমে জলে দ্রবীভূত করা হয়, ক্ষুদ্র আকারের জন্য বেরিয়াম অস্বাভাবিক আচরণ দেখায়। এর মধ্যে কোনটি সত্যি? দেখ, বেরিয়াম তো আকার ছোট, এটা আমরা সবাই জানি, এটা ঠিক। বেরিয়াম সালফেট এক কথায় বেরিয়াম বেরিয়াম অক্সাইড, যেহেতু এরা হলো তোমার ক্ষারীয় মৃত্তিকা ধাতু, তার মানে এরা ক্ষারীয় টাইপের, আম্লিক তো নয়, তাই না? তো বিষয়টা হলো এক নাম্বারটা কাতেই ভুল, তাহলে এক নাম্বার যেখানে যেখানে আছে ভুল, তাহলে উত্তর দাঁড়িয়ে গেল আমাদের বি অপশন হয়ে গেল। নেক্সট, অজৈব বেঞ্জিন বা বোরাজিন, এটাকে কি বলে? দেখো, এটা অজৈব বেঞ্জিনটা কেমন দেখতে বলো তো? অজৈব বেঞ্জিন না, আমরা হলো কি বলবো আর কি, এটার মধ্যে যে বি এবং এন, মানে বোরন এবং নাইট্রোজেনের যে বন্ধন দৈর্ঘ্য আছে, এটা প্রায় সমান টাইপের। কেমন টাইপের? সমান টাইপের। এরা সম্পূর্ণ sp2 সংকরায়িত হয়। কেমন sp2 সংকরায়িত হয়? আর এরা পরস্পরের মধ্যে সেতু বন্ধন করে। কি বন্ধন করে? সেতু বন্ধন। কি বন্ধন করে? সেতু বন্ধন। যাদের মধ্যে থাকবে 2c এবং 2 ইলেকট্রন বন্ড, 2c এবং 2 ইলেকট্রন বন্ড, সেতু বন্ধন বলে, বুঝতে পারলা? বানানা বন্ড বলে। এটা হলো ডাইবোরেনের মধ্যে দেখা যায়, B2H6 এর মধ্যেও দেখা যায়, হ্যাঁ কি না? বুঝতে পারলে কি বুঝতে পারলে না? এবার বলেছে এই অণুর গঠনে 3 কেন্দ্রিক 2 ইলেকট্রন স্মৃতিবিশিষ্ট বন্ধন রয়েছে। এটা তো ইয়েতে রয়েছে, B2H6 এ রয়েছে, বুঝতে পারলাম? সেতু বন্ধন রয়েছে, বুঝতে পারলাম। সেতু বন্ধন এদের মধ্যে রয়েছে, কিন্তু 3 সেন্টার 2 ইলেকট্রন বিশিষ্ট সেতু বন্ধন থাকে না, বুঝতে পারলাম? সেতু বন্ধনটা থাকে হলো তোমার B2H6 মানে ডাইবোরেনের মধ্যে, বানানা বন্ডের মধ্যে, বানানা বন্ডের মধ্যে, বুঝতে পারলাম? B2H6 এর মধ্যে এই সেতু বন্ধনটা থাকে। জিনিসটা দেখতে প্রায় এমন হয়, বুঝতে পারলা? বুঝলে কি বুঝলে না? এই ধরো বানানা বন্ড ফরমেশন হয়, এটা তোমরা ওদের পড়ায়নি তোমাদের ব্যাচে, আমি একটু পড়িয়ে দিব, কোনো সমস্যা নেই। চলো নেক্সট পরে যাই। যে কারণটির জন্য CCl4 এর তুলনায় SiCl4 আদ্র বিশিষ্ট হয়। আমি বারবার বলেছি যে আদ্র বিশিষ্ট তখনই হতে পারে যখন ফাঁকা ডি কক্ষক থাকে। কি থাকে? ফাঁকা ডি অরবিটাল থাকবে, তখনই আদ্র বিশেষণ হবে। তোমার মন তখনই বলবে যখন মন ফাঁকা জায়গা থাকবে, তাই না? তো বিষয়টা এরকমই, যদি তোমার ফাঁকা ডি অরবিটাল নাই থাকে, তাহলে তুমি মানে জলের অণুটাকে জায়গা দিতে পারবে না। তাহলে এক কথায় মানে এক কথায় ফাঁকা ডি অরবিটাল থাকতে লাগবে। আচ্ছা, কার্বনের যেহেতু ডি অরবিটাল নেই, সিলিকনের কিন্তু ডি অরবিটাল রয়েছে, ভ্যাকেন্ট ডি অরবিটাল রয়েছে বেটা, ভ্যাকেন্ট ডি অরবিটাল রয়েছে। গ্রাফাইট আর হীরের মধ্যে, গ্রাফাইট হলো sp2 হয়, আর হীরেটা হলো sp3 সংকরায়িত হয়, এর কার্বন পরমাণুগুলো। বলছে SiF4 2- গঠিত হয় কিন্তু সুস্থিত, কিন্তু SiCl4 গঠিত হয় না। আর ক্লোরিনে আকার বড়, স্টেরিক হিন্ডেন্সের কারণে এসআই এর চারপাশে ক্লোরিনের স্থান দিতে পারে না। একদম সঠিক ভাই। সিলিকন এবং ক্লোরিনের আকারের জন্য সিলিকন সামথিং এই ক্লোরিনকে জায়গা দিতে পারে না, কিন্তু সিলিকন যেহেতু ফ্লোরিনের আকার সাইজটা তুলনামূলকভাবে কম, তো সিলিকন এই ফ্লোরিনকে তার আশেপাশে জায়গা দিতে পারে, স্টেরিক হিন্ডেন্সটা কম আসে, কিন্তু ক্লোরিনের আকারটা অনেক বেশি, তাই না? তো তার জন্য সিলিকন ক্লোরিনকে দিতে পারতেছে না, যার কারণে অনেক বড় বড় গ্রুপের কারণে স্টেরিক হিন্ডেন্স হয়ে চলে আসতে চায়। তো স্টেরিক হিন্ডেন্সের কারণে ক্লোরিনকে তুমি বুঝতে দিতে পারবে না। তাহলে এ আর সঠিক, দুটাই সঠিক, আর সঠিক ব্যাখ্যা দেওয়া আছে। সোহাগা বা বোরাক্স বিট, এর মাধ্যমে আমরা কোন যৌগটি শনাক্তকরণ করতে, মানে কোনটা আর কি করতে পারি? মেটাবোরেটের। কেমন? মেটাবোরেটের। তাড়াতাড়ি করতে হবে বেটা, চার্জ নেই, লাস্ট একটাই, হ্যাঁ ঠিক আছে। বলছে কোনটি জলাকর্ষী সিলিকন পলিমারের সাধারণ সংকেত? R2SiO4, ঠিক আছে। এই জিনিসগুলো যেটা তোমাদের ব্যাচে হয়নি, কোনো সমস্যা নেই, আমি আস্তে আস্তে জিনিসগুলো করিয়ে দিব, ঠিক আছে। সলভ তো করতে হবে, তাই করছি। ধন্যবাদ দেখার জন্য, ভালো করে দেখো, অসুবিধা আমাকে জানাও, ঠিক আছে। টাটা, দেখা হচ্ছে অনেক ভিডিওতে।